মোদির যদি পতন হয়, ভারতের সবচেয়ে বড় স্বৈরাচার এর পতন হবে। যে যুদ্ধের সময় দর্শন জায়েজ গোলাম আজমের লেখা জামাত শিবিরের অনেক নেতা কর্মী দর্শনে লিপ্ত হচ্ছে। পুরো ভারতের তেলাপোকারা কুক্রোচেরা এখন দিল্লির পার্লামেন্ট ঘেরাও করে রেখেছে। চরম মাত্রার আন্দোলন শুরু হয়েছে। ককরোচ পার্টি ভারতের অভিষেক সেটার নেতৃত্ব দিচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো যে এই আন্দোলন কেন হচ্ছে ভারতে, এটা অনেকেই জানেন না। আমি গত 2-3 মাস ধরে এগুলো রেগুলার লিখছিলাম যে ভারতে একটা গণ অভ্যুত্থান হবে। মানুষ হাসাহাসি করছিল ভারতে গণ অভ্যুত্থান হবে। হ্যাঁ, তো এই 1 মাসের মধ্যে দেখলেন এই যে ভারতের যে ককরোচ পার্টির আন্দোলন, তরুণদের আন্দোলন, সেটা কিন্তু বিস্ফোরণ আকার ধারণ করেছে। একটা মিল হচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সাথে। বাংলাদেশের হাসিনা সরকার ছাত্র আন্দোলন দমানোর জন্য, গণ অভ্যুত্থান দমানোর জন্য যে কাজগুলো করেছেন, মোদিও ঠিক সেই কাজগুলো করছেন। মোদি ছাত্রদেরকে পিটাচ্ছেন, ছাত্রদেরকে জেলে নিচ্ছেন, বিরোধী দলের নেতাদেরকে জেলে নিচ্ছেন। কালকে রাহুল গান্ধীকে অ্যারেস্ট করেছে, অখিলেশ যাদবকে অ্যারেস্ট করেছে, অনেক নেতাকে কালকে অ্যারেস্ট করেছিল। ঠিক আছে, এরকম এটা পুরো রাজনীতিকরণ হয়ে গেছে। পুরো রাজনীতির সকল দল, ভারতের সকল দল, দিল্লি থেকে শুরু করে সারা ভারতে একজোট হয়ে গেছে। ছাত্র জনতা, ছাত্র কৃষক জনতা এক হয়ে গেছে। ফলে কি হবে যে এই আন্দোলনে যদি মোদি সরকার গুলি করা শুরু করে, মেবি করবে, অলরেডি কিছু হয়েছে ঘটনায়। যদি গুলি করা শুরু করে, যদি ভারতের এই আন্দোলনে গুলি শুরু হয়, হত্যাকাণ্ড শুরু হয়, ছাত্র মারা যায়, কৃষক মারা যায়, তাহলে সারা ভারত অগ্নিগর্ভ হয়ে উঠবে। এবং আজকের পরিস্থিতি পর্যন্ত তাই দেখা যাচ্ছে। সুতরাং যে এই অগ্নিগর্ভ পরিস্থিতি, গণ অভ্যুত্থান পরিস্থিতি যদি মোদি সরকার ঠিকমতো হ্যান্ডেল করতে না পারে, তাহলে হাসিনার পরিণতি হবে, নেপালের পরিণতি হবে, শ্রীলঙ্কার পরিণতি হবে। এবং মোদির যদি পতন হয়, ভারতের সবচেয়ে বড় স্বৈরাচার এর পতন হবে। ভারতের সবচেয়ে বড় মৌলবাদী সরকারের পতন হবে, বিজেপি RSS এর পতন হবে। ভারতের জনগণও সেটা চায়, বাংলাদেশের জনগণও সেটা চায়। কারণ বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে মুক্তিকামী মানুষের পক্ষে থাকবে। এটি সংবিধানে লেখা আছে, বাংলাদেশের সংবিধানে লেখা আছে। বাংলাদেশের মানুষ যেহেতু 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, সেহেতু বাংলাদেশের সংবিধান বলছে মুক্তিকামী পৃথিবীর যে কোনো দেশের মুক্তিকামী জনগণের পক্ষে বাংলাদেশের মানুষ অবস্থান নেবে, সরকার অবস্থান নেবে। আমি বাংলাদেশের তরুণদেরকে আহ্বান জানাই, যুবকদেরকে আহ্বান জানাই, শ্রমিকদেরকে আহ্বান জানাই, মেহনতি মানুষকে আহ্বান জানাই। যদিও বা আপনাদের জুলাই গণ অভ্যুত্থান, আমাদের জুলাই গণ অভ্যুত্থান বিক্রি হয়ে গেছে বাচ্চা ফলাফানির হাতে, ভারতেরটা সেরকম হওয়ার সম্ভাবনা খুব কম। ভারতে যেহেতু গণ অভ্যুত্থানের পরিস্থিতি চলছে, বাংলাদেশের মুক্তিকামী সকল মানুষকে ভারতীয় সাম্রাজ্যবাদী অপশক্তি মোদি সরকারকে যাতে ফেলে দিতে পারে, সকল আন্দোলনকারীরা ভারতের আন্দোলনকারীদেরকে সমর্থন জানান। কারণ বাংলাদেশে যখন গণ অভ্যুত্থানের পরিস্থিতি চলছিল, ভারতের ক্যালকাটা থেকে দর্শন বা এই ধরনের অনৈতিক বিয়ে অন্য কেউ করলে না জায়েজ, জামাত করলে জায়েজ, ঠিক না? ওই যে গোলাম আজম জামাতের একটা পত্রিকায় মাসিক পৃথিবী, আজ থেকে 20 বছর আগে দেখছিলাম, সেখানে একটা ফতোয়া দিছিল। সে অধ্যাপক, সে ফতোয়া ছাড়ছে যে যুদ্ধের সময় দর্শন জায়েজ
গোলাম আজমের লেখা, গোলাম আজমের এই জবাব, একটা প্রশ্নের জবাব দিচ্ছিল গোলাম আজম এভাবে। তো যাদের নেতা একাত্তরের দর্শনকারীদের নেতৃত্ব দানকারী, তারা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করবে, অনৈতিক বিয়ে করবে, দর্শন করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে কথা হচ্ছে, ইসলাম কি বলে? ইসলাম দর্শনকে নিষেধাজ্ঞা দিয়েছে, নাজায়েজ করে দিয়েছে সেই 1400 বছর আগে, তাই না? তাহলে জামাত ইসলামের নাম লাগিয়ে দর্শন করছে। জামাতের শুধু নজরুল সাহেব কেন, এমপি কেন, জামাতের প্রচুর নেতার নিউজ আছে বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকায়, যে জামাতের তৃণমূল থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে একদম কেন্দ্রীয় পর্যন্ত জামাত শিবিরের অনেক নেতা কর্মী দর্শনে লিপ্ত হচ্ছে। জামাত তাদেরকে কী করে, যখন ভাইরাল হয়ে যায়, জনগণের চাপে পড়ে, তখন তাদেরকে সাময়িক বহিষ্কার দেখিয়ে পার পেতে চায়। নজরুলের ব্যাপারেও তাই হয়েছে। নজরুল জামাতের এমপি নজরুল যখন ধরা খাইল, প্রথম বলল এআই, এরপরে কত কিছু বলল, কত ধরনের ন্যারেটিভ তৈরি করার, দর্শনকারীকে বাঁচানোর জন্য, জামাতি দর্শনকারীকে বাঁচানোর জন্য, যে কত ধরনের ন্যারেটিভ জামাত ইসলামী নেতাকর্মীরা তৈরি করেছে, মিথ্যের পর মিথ্যে। একটা সত্যকে ধামা চাপা দিতে গিয়ে জামাত ইসলামীর নেতাকর্মীরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত হামলে পড়েছে, মিথ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছে। শেষমেশ কি হলো? ধরা খেলো। এখন শুনছি, কিছুক্ষণ আগে শুনলাম সেই জামাত তাকে সাসপেন্ড করেছে। তাহলে কথা হচ্ছে, জামাত এই যে দর্শনবাজি, 71 থেকে এ পর্যন্ত যে দর্শনবাজি, এদের প্রপার বিচার না হওয়ার কারণে বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্র এবং সরকার এসব দর্শনকারীদের প্রপার বিচার না করার কারণে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা দর্শনে উৎসব করছে। হ্যাঁ, দর্শনকারীর কোনো কিন্তু দল থাকার কথা নয়, দর্শনকারী, বলাৎকারকারী, এদের দল থাকার কথা নয়। আমাদেরকে ট্রিট করতে হবে, সে দর্শনকারী, সে জামাত করুক, সে ছাত্র শিবির করুক, সে মৌলানা হোক, সে রাজনৈতিক দলের নেতা হোক, অন্যান্য রাজনৈতিক দলের নেতা হোক, সে দর্শনকারী হিসেবে তার বিচার করতে হবে, সে বলাৎকারকারী হিসেবে বিচার করতে হবে। সারা বাংলাদেশে জামাত নিয়ন্ত্রিত যত মহিলা মাদ্রাসাগুলো আছে, বা অন্য যে মহিলা মাদ্রাসাগুলো আছে, বা এই মাদ্রাসাগুলো আছে, সেখানে প্রচুর পরিমাণে দর্শন হয়, বলাৎকার হয়। তাদেরকে রাষ্ট্রের পক্ষে সুনির্দিষ্টভাবে চরম বিচারের আওতায় আনতে হবে। না হলে এই যে জামাতের এমপি নজরুলদের মতো মানুষ দর্শন করার পরে বিয়ে করে জায়েজ করার চেষ্টা করবে, দর্শীদের হাহাকার করবে, দর্শকরা উল্লাস করবে, তাই না? এটা 71 নয়, জামাতকে হুঁশিয়ারি করতে চায়। এটা 71 নয়, এটা 71-এর সময়কাল নয়, এটা বাংলাদেশ সময়কাল, 71-এর বাংলাদেশের সময়কাল। এখানে দর্শন করবেন, পার পাবেন না। সেটা আপনি জামাত হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি সাধারণ মানুষ হন, কোনো দর্শনকারীর পক্ষে অবস্থান নিবেন না।